হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের আজকে সোনা দিদি ভাই সোনা কথায় একটা দারুণ ঘটনা শোনাতে। আর এই সত্য ঘটনাটা আমাদের অনুপম রায় চৌধুরী দাদা ভাই শেয়ার করেন। ঘটনাটা হচ্ছে আমাদের বিধাননগরের, হ্যাঁ, যেটা পূর্বে ছিল উল্টোডাঙ্গা নামক একটি স্টেশন, যা এখন যেটা বর্তমানে বিধাননগর হয়েছে। ঘটনাটা শুধু আমি সবাইকে বলবো, খুব মনোযোগ সহকারে শোনো। আশা করি তোমাদের অনেক আজকের ঘটনার মাধ্যমে তোমরা অনেকটা শিক্ষা পাবে আর অনেক কিছু নলেজ তোমাদের সাধারণ বাড়বে। তাহলে চলো, বেশি কথা একদম বাড়াবো না, সোজা যাবো ঘটনায়। যেতে যেতে সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, করে নাও। বা আমি কিন্তু ঘটনার মাঝখানে বা লাস্টে সেটা কথা দিতে পারছি না, কিন্তু যারা আমাকে কমেন্ট করেছো গতকালের কমেন্টের সবার নাম কিন্তু ঘোষণা করব, সাথে থাকতে হবে, পুরো ঘটনাটা শুনতে হবে। আচ্ছা, এবার আমি তোমাদের ঘটনাটা বলি। আমাদের দাদাভাই বলেন, বেসিক্যালি আমার বাড়ি হচ্ছে সল্টলেক। আমি একটি মেয়েকে দীর্ঘদিন ধরে চিনতাম, কথা বলতাম। মেয়েটির সাথে আমার দীর্ঘদিনের আলাপ থাকায় দুই বাড়ি থেকেই আমাদের বিয়ের জন্য চাপ দিচ্ছিল। এবার বলে রাখি, যে মেয়েটির সাথে আমি কথা বলতাম সেই মেয়েটির সাথে কিন্তু আমার জাস্ট ফ্রেন্ডের মতনই পরিচয় ছিল। দীর্ঘদিন কথা বলতাম একে অপরের সাথে। কোনো দিন কিন্তু আমরা যে দুজন দুজনকে ভালোবাসি, ও আমাকে বলেনি, আমিও কিন্তু ওকে কোনো দিন বলিনি। এবার যখন দুই বাড়ি থেকে আমাদেরকে প্রেসার ক্রিয়েট করতে থাকে বিয়ের জন্য, তখন আমি প্রথমে মেয়েটিকে বলি যে, আচ্ছা জানো তো, আমার বাড়ি থেকে বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে। তখন আমাকে ও বলল, তাহলে পরে একটা কাজ করো, ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও, মা বাবা যেই মেয়ের সাথে তোমাকে বিয়ে দেবে। আমি তখন বললাম, কিন্তু দেখো, মা বাবা দেখে দেবে, আমার না অ্যাকচুয়ালিও মেয়েদের প্রতি বিশ্বাস নেই। আজকালের যা মেয়ে সব দেখতে পাই। ও হেসে তখন বলল, এই কথা বললে পারে তো তাহলে পারে অ্যারেঞ্জ ম্যারেজ বলে কিছু থাকতোই না, বিশ্বাসটাই কিন্তু সব কিছু। আমি তখন বললাম, তাহলে পরে তুমি কেন বিয়ে করছো না? তুমিও তো বললে তোমার বাড়ি থেকে দেখাশোনা করছে ছেলে। তখন ও বলল, অ্যাকচুয়ালি ছেলেদের উপরও আমি ট্রাস্ট করতে পারি না। কোন ছেলে কিরকম কি জানি, আগে কার সাথে কি করেছে, বিয়ের পর আবার কি করবে। তা আমি তখন বললাম, তুমি আমাকে এত বড় বড় কথা বলছো, তোমারও তো সেম। তো আমাকে বললো কি যে, আর বলো না অনুপম, কি করব বলো তো, কিন্তু বিয়ে তো করতেই হবে, মেয়ে হয়ে জন্মেছি। আর তুমিও ছেলে হয়ে যখন জন্মেছো, তোমাকেও বিয়ে করতে হবে, তোমারও ছেলে হবে, মেয়ে হবে, বয়স হবে, মানে যা আর কি দুজনের মধ্যে বন্ধু বান্ধব কথা হয়। তখন ও আমাকে বলল, আমি ওর একটা কাল্পনিক নাম দিই বর্ষা, নাহলে ঘটনাটা শুনতে খুব ভালো লাগবে না। তো আমাদের অনুপম দাদাভাই বলছে, বর্ষা আমাকে বলল যে, একটা কাজ করো না, এত খোঁজাখুঁজি তো দরকার নেই, তোমাকে যখন আমি চিনি, তুমি আমাকে চেনো, আচ্ছা পার্টি হিসাবে কি আমি খারাপ? অনুপম দাদাভাই বলল, আমি আকাশ থেকে পড়লাম, একটা মেয়ে যেতে এতটা স্মার্ট হতে পারে। জানি আজকালের মেয়েরা অনেক মডার্ন, অনেক স্মার্ট, অনেক ফাস্ট, অ্যাডভান্স সব কিছু, কিন্তু ও যে আমাকে ডিরেক্ট না বলে ঘুরিয়ে পেঁচিয়ে এরকমভাবে বলবে কথাটা। আমি তখন বললাম যে, দেখো বর্ষা, তোমার মনে কি আমি কোনো জায়গায় আছি? তাহলে আমাকে বলো, তাহলে পারে তুমিও আমাকে খুব খারাপ লাগো না। তোমাকে আমি দীর্ঘদিন ধরে তো চিনি, একটা ফ্রেন্ড হিসাবে কি আছে, নয় আমরা দুই বাড়ির চাপে বিয়েই করলাম, আমরা তো ভালো বন্ধু হিসাবেও থাকতে পারি। আস্তে আস্তে যখন বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হবে, তখন না আমাদের একটা দুটো বাচ্চা হবে, কি আছে বলে আমরা দুজনই ফোনে হা হা করে হাসছি। বর্ষা বলল, দেখো, মেয়ের বাবা মা একটুখানি চিন্তা করে বেশি, কারণ ছেলে কি কাজ করে, ছেলের ফ্যামিলি কেমন, কারণ মেয়েটাকে তো থাকবে। তুমি আমার বাড়িতে এসে দেখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি তুমি রাজি থাকো, আমি রাজি আছি। তো আমি বর্ষাকে এক প্রকার বললাম, ঠিক আছে বর্ষা, তাহলে ভাবো তুমি আমার বউ হবে। খুব ভালো, এরকম একটা সুন্দর ঘটনা আমার খুব ভালো লেগেছে। সত্যি দর্শক বন্ধুরা, অনেক ঘটনা বলি, কিন্তু এই রকম ঘটনা আমি প্রথমবার পেলাম। অনুপম দাদাভাই বলেন, খুব চট জলদি
আমাদের দুজনের কথা হলো, তারপর কিভাবে 2 মাসের মধ্যে 2 বাড়ির মধ্যে আলাপ হলো, কথা হলো, বিয়ের পাকা কথা হলো, বিয়েটা হয়ে গেল। এবার আমার বাড়ি সল্লেক, অনুপম দাদাভাই জানান, কিন্তু আমার শ্বশুর বাড়ি মানে বর্ষার বাড়ি, বাপের বাড়ি হচ্ছে সেটা হচ্ছে বিধাননগর। আর ঘটনাটা হচ্ছে বিধাননগরকেই কেন্দ্র করে। দাদাভাই বলেন, বিয়ের পর আমার বউ মানে বর্ষা আমাকে বলল, দেখো বাড়ির তো একটাই মেয়ে আমি, তুমি তো আমার পরিস্থিতি সব জানো, যদি তুমি আমার বাড়িতে 15-20 দিন থেকে কাজ করো, আমিও তোমার বাড়ি থাকবো 15-20 দিন, যদি মাসের মধ্যে হাফ হাফ করে দিন থাকি, কারণ তুমিও বাড়ির একটা ছেলে, আমিও বাড়ির একটা মেয়ে, তোমারও বাবা মায়ের যেরকম তোমাকে প্রয়োজন, আমারও বাবা মায়ের আমাকে প্রয়োজন, তোমারও বাবা মা বৃদ্ধ হয়েছেন, আমারও সেম, আমরা এরকম করে থাকতে পারি না। আমি বললাম আমার কোনো আপত্তি নেই। 2 বাড়ির মধ্যে আমরা এরকমভাবে একটা কথা বললাম, 2 বাড়ি থেকেও মেনে নিল, খুবই ভালো প্রস্তাব, বলল খুব ভালো। এবার আমাদের 2 বাড়ি আমরা খুব উচ্চ শিক্ষিত, আমরা 2 পরিবারই এডুকেটেড, আমরা 2 বাড়ির থেকেই সেটা মেনে নেয়, এরমভাবেই আমাদের কিছুদিন চলতে থাকে। হঠাৎ করে আমার বাবা একদিন বলল যে তোমরা এরকম করে যাওয়া আসা করো, সেটা বর্ষাকে বলে মানে আমার ওয়াইফকে, ওর থেকে ভালো তোমার তো ভাই ঠাই নেই, আমার তো সল্লেকে এত বড় একটা ফ্ল্যাট পড়ে রয়েছে, মানে যেখানে থাকি সল্লেকে সেখানে না, পাশে একটা ফ্ল্যাট আমাদের কেনা আছে, তো বললো তোমরা ওই ফ্ল্যাটে শিফট হয়ে যাও না, ভালো হবে। এই কথা কেন বললো সেটা হচ্ছে, তোমরা শিফট হওয়া মানে বর্ষার মাকে বাবাকে শিফট হওয়ার কথা বলে, বললো তোমাদের বিধাননগরের বাড়িটা একটা কাজ করো, বিক্রি করে দাও, বিক্রি করে আমাদের এখানে চলে আসো। এইটা আবার বর্ষার মা বাবা কিন্তু মানিনি। বর্ষার মা বাবা বলল যে না, এইটা খারাপ দেখায়, জামাইয়ের বাড়ি থেকে থাকবো, যতই হোক মডার্ন হোক, যতই এডুকেটেড হোক, যাই হোক, একটা আত্মসম্মান বোধ তো আছে, সেইটা হবে না। তখন আমার বাবা মা বলল ঠিক আছে, যেটা মেয়ের বাড়ি থেকে ভালো বোঝে সেটা করতে পারে, আমাদের তাতে কোনো আপত্তি নেই। যাই হোক, সেই নিয়েও আমাদের কোনো মাথা ব্যথা নেই। বাবা মা বলল, আমাদের অনুপম দাদাভাই বলেন, আমি ওদের বাড়িতে একদিন গেলাম, হঠাৎ বর্ষাদের বাড়ি, বর্ষার মা বাবা কোথাও একটা ঘুরতে যাবে আত্মীয়র বাড়ি, তো আমাকে বর্ষা বলল, দেখো এখন তো মা বাবা বেরিয়ে যাচ্ছে, তুমি একটুখানি যাও, তুমি গিয়ে বাড়িতে থাকো, আর আমি তোমাদের বাড়িতে থাকি 15 দিন। আমি বললাম ঠিক আছে, যেটা আমাদের কথা হয়েছিল। তো আমাদের দাদা ভাই বলেন, আমার শ্বশুর আর শাশুড়ি মা, ওনাদের ফ্লাইট ছিল রাত 11টায়, ওনারা বিকেলবেলা ওই 7টার সময় বাড়ি থেকে বেরিয়ে যান, অনেকটা আগেই যান, আমি চলে যাই 7টার আগে, গিয়ে আমি ফ্ল্যাটে রয়েছি, ওনাদের ফ্ল্যাটে মানে যেটা আমার শ্বশুর বাড়ি। বলছে সেদিন রাতে, আমি জানি না আমার সাথে কেন এরকম হলো, আমি জানি না, বিধাননগরে রোডের ওপরেই বাড়ি, চারপাশে একদম গায়ে গায়ে অনেক বড় বড় 2তলা 3তলা বাড়ি, বড় বড় শপিং মল, অনেক সুন্দর, যেরকম সল্লেক তার তুলনাও বেশি ওখানটা লোকবসতি, যেখানে আমার শ্বশুর বাড়ি বিধাননগরে। বলছে সল্লেকে তো বড় বড় বাড়ি আছে, কিন্তু রাস্তাঘাট খুব নিলিবিলি ফাঁকা, যে যার বাড়িতে আর সবার একটা করে গাড়ি আছে, যে যার গাড়ি নিয়ে বেরোচ্ছে ঢুকছে, কেউ রাস্তায় হেঁটে চলে ওরকম ঘুরে বেড়ায় না। কিন্তু বিধাননগরে যেখানে আমার শ্বশুর বাড়ি, সেখানে বেশ সারাক্ষণ রাত পর্যন্ত লোকজন চলতে থাকে, কেন একটা মার্কেটের উপর বিধাননগর, খুবই জনবহুল জায়গা, ব্যস্ত জীবন, মানুষের কাজে কর্মে যাওয়া। বলছে রাত 2টো বাজে, আমি ঘুমাচ্ছিলাম শ্বশুর বাড়িতে, কিন্তু বর্ষার বাবার বাড়িতে রয়েছে দাদাভাই। বলছে আমি রাতে ঘুমাচ্ছি, হঠাৎ করে রাত 2টোর সময় আমার খুব জল তেষ্টা পায়, জল তেষ্টা পেতে আমি জল খাবার জন্য উঠি। বলছে আমি যখন জল খাবো বলে উঠলাম, আমি উঠে যখন কিচেনে যাই, কিচেনে দেখলাম আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, পেছন সাইডটা আমি দেখলাম। আমি বললাম, মা আপনি এত রাতে কি করছেন কিচেনে? আমি সোফায় বসছি, মা আমাকে একটু জল দিন না। আমি আর ঢুকলাম না, ঘুম চোখে আমাদের অনুপম দাদাভাই বলে সোফায় এসে ডাইনিং স্পেসের ওখানটা বসে আছে। প্রায়
1 মিনিট মতো বসে থাকার পর জল আসলো না। দাদাভাই বলল মনে হয় শাশুড়ি মা শুয়ে পড়েছে, হয়তো শাশুড়ি মায়ের মনে নেই আমি যে জল চেয়েছি, হয়তো ঘুম চোখে ছিল উনিও আমার মতো। 1 মিনিট পর যখন কিচেনের দিকে যায় তখন দেখলো না, কিচেনে তো শাশুড়ি মা নেই, ভাবলে হয়তো শুয়ে পড়েছে। দাদাভাই গিয়ে ফ্রিজ থেকে একটা জলের বোতল বের করে জলটা খাচ্ছে। তখন দাদাভাই যখন জলটা খায়, জাস্ট দাদাভাই বলছে আমি প্রথম ঢোকটা গিলি, আমার সম্বিত ফিরল। আমি বললাম আরে সর্বনাশ করেছে, শাশুড়ি মাকে দেখলাম কিচেনে। শাশুড়ি মা তো বেরিয়ে গেছে আজকেই। শাশুড়ি মা আসলো কোথা দিয়ে? ওরা তো আত্মীয়র বাড়ি গেছে, 11টার সময় তো ওদের ফ্লাইট ছিল, এখন বাজে রাত 2। কি করে হলো? আমি কি দেখলাম? খুব ভয় পায়। দাদাভাই সাথে সাথে বেডরুমে ঢুকেই ফোনটা নিয়ে বর্ষাকে ফোন করে। ফোন করতে বর্ষা ফোনটা রিসিভ করে। বর্ষা বলছে কি হয়েছে, রাতের বেলা ফোন করলে, শরীর খারাপ? বলছে না, আমার সাথে অদ্ভুত একটা জিনিস ঘটলো। তখন বর্ষা ফোনের ওপার থেকে বলছে চুপ করো, এসব কথা এখন রাতে আলোচনা করো না, আমি সব জানি, চুপ করো। দাদাভাইয়ের মাথাটা পুরো ঘুরে যায়। অনুপম দাদাভাই বলে আমি যেন আকাশ থেকে থাপ করে খাটের মধ্যে পড়লাম। কি চুপ করো, আমি সব জানি মানে কি? আমি কি বলতে চাই, ও কি জানে? দাদাভাই বলে আমার মাথা পাগলের মতো, আমার মাথা ঘুরছে। কি ব্যাপার, কি কি চেপে গেছে ও আমার কাছে? বর্ষা, দাদাভাই বারবার বলছে বর্ষা তুমি কি জানো আমাকে বলো। বর্ষা তুমি কি বলতে চাইছো? কি, আমি তোমাকে কিছু বললামই না, তুমি কি বলতে চাইছো? তখন বর্ষা বলছে ফোনের ওপার থেকে তুমি কালকে সকালবেলা বাড়িতে এসো, এই বাড়ি এসো, তুমি বাড়ি এসো, আর রাতের বেলা তুমি আর কালকে যাবে না। এখন তুমি ওই ঘরে থেকে কাকে ডেকেছো কিচেনে, কি কোনো আলোচনা প্লিজ করো না, তুমি চুপ করো। ঠিক আছে, আমি কিছু বুঝতে পারিনি, তুমি রিল্যাক্স হয়ে গেট ভিতর থেকে লক করে দাও, দিয়ে তুমি শোও, কিছু হবে না। তখন অনুপম দাদাভাই বলছে কেন গেট লক করে শোবো, ভিতর থেকে কিছু হবে না? কি হবে, কি বলতে চাইছো? তখন বর্ষা বলছে ফোনের ওপার থেকে দোহাই তোমায় অনুপম, প্লিজ আমার কথাটা বোঝো, তুমি প্লিজ চুপ করে শোও, এই বিষয়ে কোনো কথা বলো না, তোমার প্রাণ সংশয় হতে পারে। দাদাভাই জাস্ট ফোন কেটে রেখে খুব রাগে বালিশটাকে নিয়ে চুপ করে শুয়ে রয়েছে। রাগে তো মানুষের ঘুম আসে না, ঘুম আসার জন্য শরীরের নার্ভগুলোকে ছাড়তে হয়। শরীরটা যখন শীতল হয়ে যায়, নরম হয়ে আসে, মনটা যখন শ্রান্ত হয়, তারপরেই কিন্তু মানুষের ঘুম আসে। হট করে তুমি বাইরে খুব ঝগড়া ঝামেলা অশান্তি করলে, ট্রেনে বাসে চড়ে আসলে, এসে কি তুমি ঘুমিয়ে পড়বে? এসে কখনো কোনো মানুষ ঘুমাতে পারে না, তার শরীর যতক্ষণ না রিলিফ হবে ততক্ষণ মানুষের ঘুম আসবে না। দাদাভাই বলছে ফোন কেটে দিয়ে শুয়ে আছি। আপনি দিদিভাই বিশ্বাস করবেন না, আমার খুব রাগ হচ্ছে যে কি বলছে বর্ষা, আমাকে কি চেপে গেছে, কি আছে, আমার প্রাণ সংশয় কেন হবে? একবার আমি নিজে ভেবে হাসছি, কোনো সময় আমার খুব রাগ হচ্ছে। সারা রাত ঘুমাইনি, সকালের অপেক্ষা করছি, সকাল হলে ট্রেন ধরে আমি যাব বাড়ি। সকালবেলা সেকেন্ড ট্রেন আমি ধরে অন্ধকার থাকতে আমি বাড়ি পৌঁছই। সল্টলেকের ওইখানে সারা রাত গাড়ি পাওয়া যায়। অন্ধকার থাকতে আমি বাড়িতে গিয়ে আমি যখন ডোরবেল বাজাই তখন আমার মা খুলি, কারণ আমার মা প্রত্যেকদিন সকালবেলা উঠে পড়েন। আমার মা দরজা খুলে বলল রে কী ব্যাপার, তুই এত সকালে শ্বশুর বাড়িতে, তোর থাকার কথা না, চলে এলি? আমি বললাম মা বর্ষা কোথায়? বলছে বর্ষা ঘুমাচ্ছে। আমি চলে গেলাম সোজা রুমে, গিয়ে গেটে নক করতে বর্ষা ভিতর দিয়ে লক করে শুয়েছিল। বর্ষা খুলে বলছে কী গো, তুমি সকাল সকাল চলে এসছো? আমি বললাম তুমি আগে বলো তো বিষয়টা কি। বর্ষা বলছে দেখো আমাকে ঘুমাতে দাও, তুমি রাত্রেবেলা 2টোর সময় ফোন করেছো, আমার ঘুম হয়নি, তুমি শুয়ে পড়ো, তোমারও তো ঘুম হয়নি, দেখতেই পাচ্ছি চোখ মুখ পুরো ঢুকে বসে গেছে, ভয় পেয়েছো না, সকালে কথা হবে। বর্ষা কোনো কথা বলল না। আমি বিধাননগর থেকে ছটপট করতে করতে সারা রাত না ঘুমিয়ে এসেও আমি কোনো কথার উত্তর পেলাম না। আমি চুপ করে শুয়ে শরীরটা ঠান্ডা হয় ঘুমিয়ে পড়ি। অনুপম দাদাভাই বলছেন আমি ঘুম থেকে উঠি বেলা 1:30টার সময়। আমার বউ কিন্তু বর্ষাময় ডাকিনি। 1:30টার সময় উঠলাম, মা দেখলাম অনেক রান্না বান্না করেছে,
আমাকে বলছে তুমি স্নান করে খেতে এসো। বর্ষাকে বললাম বর্ষা তুমি আগে আমার পাশে বসো, হাত টেনে ওকে খাটে বসাই। বর্ষা আমাকে বললো কি হয়েছে? আমি বললাম সবই তো জানো, না বোঝার কেন ভান করছো? কি হয়েছে মানে তুমি জানো না কি হয়েছে? বর্ষা তখন আমাকে বলল আসলে জানো তো, কোনোদিন এরকম হবে বলে বুঝতে পারিনি। আসলে আমার রান্নাঘরে যেটা দেখেছো সেটা হচ্ছে আমার ঠাকুমা। আমি বললাম মানে? হোয়াট ঠাকুমা? ঠাকুমা? ঠাকুমাকে আমি তো কোনোদিন দেখিনি। বলছে ঠাকুমাকে তুমি দেখবে কোথা দিয়ে, ঠাকুমা মারা গেছে আজ থেকে 25 বছর আগে। আমি কি বলছো বর্ষা? ঠাকুমা মারা গেছে কিন্তু তোমার মায়ের মতো দেখলাম তো। বলছে হ্যাঁ আমার ঠাকুমা, ওটা ওটা আমার মা না। তুমি কি মুখ দেখেছো? বললাম না। বলে তাহলে ওটা আমার মা না? মা তো নেই, তুমি তো জানো। আমি বললাম মানে বিষয়টা একটু খুলে বলবে? তখন বর্ষা আমাকে পরিষ্কার জলের মতো বলল জানো তো, আসলে আমার ঠাকুমা 25 বছর আগে মারা যায়। আমার ঠাকুমা যখন মারা যায় তখন ঠাকুমা একটা কথা বলেছিল আমার মাকে, যে আমি সব সময় তোমার সংসারে বাস করব, তোমার সংসারে থাকবো। কারণ আমার মাকে যখন আমার বাবা বিয়ে করে আনে, দেখাশোনার বিয়ে সম্বন্ধ করে, তখন আমার মা কোনো কাজ পারতো না। আমার মা ছোট্ট বয়সে বিয়ে হয়। আমার মাকে আমার ঠাকুমা খুব ভালোবাসতো, নিজের মেয়ের মতো। যেহেতু আমার বাবা একই মাত্র ছেলে, কোনো মেয়ে ছিল না, তার জন্য আমার ঠাকুমা আমার মাকে বৌমা না মেয়ের মতো ভালোবাসতো। কোনো সময় কাজ করতে গেলে কোনো কাজ করতে দিত না, তোলা তোলা করে রাখতো, খুব খুব কেয়ার করত। বলে আমার ঠাকুমা খুব অল্প দিন আমার মায়ের সাথে ছিল। আমার মার খুব অল্প বয়সে বিয়ে হয়। তারপর আমার ঠাকুমা মারা যায়। মারা যাওয়ার পর আমার ঠাকুমাকে আমার মা প্রায় দেখতে পেত, প্রায় দেখতে পেত। এমনকি বললে হয়তো কেউ বিশ্বাস করবে না, আমার ঠাকুমা অনেক বাচ্চা বয়সে তো আমার বাবা হয়, আর অনেক বাচ্চা বয়সে আমার মা আমার ঠাকুমাকে ছেড়ে চলে যায়। সেরকমভাবে কোনো কাজ আমার মা করতে পারতো না। আমার মা কোনো সময় অবহেলিতভাবে যদি ধরো দুধের বাটি গ্যাস ওভেনে বসিয়ে রেখে কোনো কাজ করতে চলে গেছে, মনে নেই, হট করে মনে পড়লো আরে আমার তো দুধের বাটিটা গ্যাসের ওভেনে বসানো আছে, ছুটে এসে দেখতো গ্যাসটা বন্ধ। এরকম অনেক কিছু দিন ভাবিনি যে তোমার সাথে এরকম কিছু হবে, পরে পরে তোমাকে বলতাম, কিন্তু তুমি একা থাকায় ঠাকুমা তোমাকে দেখা দিল, তুমি দেখলে বলে আজকে জানতে পারলে। তখন আমাদের অনুপম দাদাভাই বলে এগুলো তুমি কি বলছো বর্ষা, কি বলছো, তোমার কি মাথা খারাপ? এই সমাজে থেকে এখনো পর্যন্ত এইসব কি হয়, কি বলছো? তখন বর্ষা দাদাভাইকে বলে তুমি ভাবছো হয়তো আমি তোমার সাথে মজা করছি, ঠাট্টা করছি। না, তাহলে তুমি একটা কাজ করো, আমার বাবাকে কল করো, আমার বাবা তোমাকে আরো অনেক কিছু বলবে। এই কথা আমাদের অনুপম দাদাভাই বাড়িতে জানায় তার মাকে, বাবাকে। তার মা বাবা বলছে কি তোমার ঠাকুমা কোনো আমার ছেলের ক্ষতি করবে না তো? বর্ষা তখন হেসে বলছে না মা, আমার ঠাকুমা তো জানে এটা আমার নাত জামাই, নাতনির স্বামী, নাত জামাই কখনো ক্ষতি করে? কি বলছেন মা? তখন বলছে না আসলে এরকম কোনো সময় তো আমাদের সাথে হয়নি, আর আমরা এসব বিশ্বাসও করি না, আমরা তো শিক্ষিত সমাজে বাস করি, এসব আত্মা যারা মারা যায় তারপরেও কি থাকে? তখন বলছে হ্যাঁ থাকে, আত্মা থাকে। বর্ষা তখন বলতে বলতে চোখে জল চলে আসে। কেন? বর্ষা বলে আমার ঠাকুমাকে কয়েকবার আমিও দেখেছি। তখন আমাদের দাদা ভাই খুব কৌতূহলবশত জানতে চায় যে কিভাবে। তখন বর্ষা বলে যে জানো তো, আমি একদিন স্কুল থেকে আমি একদিন আসতে আমার মা বাড়িতে ছিল না। প্রত্যেক দিন আমার মা ওই বিকেলবেলা আমি 4:30 সময় আসতাম, তখন দেখতাম ডাইনিংয়ে
খাবার পরিপাটি করে গুছিয়ে সুন্দর করে রাখা। সেই দিন আমার মা কোনো খাবার বেড়ে না রেখে একটি বিশেষ কাজে হঠাৎ করে বাবার সাথে বাইরে বেরিয়ে যায়। মা কিন্তু ওইদিকে ছটপট ছটপট করছে, কিন্তু মা বাড়ি ফিরতে পারছে না, কাজে আটকে যায়। আমি কিন্তু বাড়ি আসি, চাবি যেরকম রাখা ছিল, আমি চাবি এক জায়গায় থাকতো গুপ্ত জায়গায়, ওখান থেকে চাবি তুলি, আমি ফ্ল্যাটের দরজা খুলি, আসি, ড্রেস চেঞ্জ করি, আমার ঘরে গিয়ে ব্যাগপত্র রাখি, ফ্রেশ হই। খুব গরম পড়েছে। আমি যখন ডাইনিংয়ে আসলাম ভাত খাবো, দেখলাম সুন্দর করে গোছানো সব, কিন্তু ডাইনিংয়ে তো আমি এর আগে আসিনি। আমি তো ফ্ল্যাটের দরজাটা খুলে সোজা আমার রুমে গেছি, আমি ড্রেস চেঞ্জ করেছি, আমার রুমে ওয়াশরুমে গিয়ে আমি স্নান করেছি, ফ্রেশ হয়ে একদম ড্রেস পরে আমি ডাইনিংয়ে এসেছি খাবার খেতে প্রত্যেক দিনের মতো। তাহলে ডাইনিংয়ে পাখাটা কে চালালো? ডাইনিংয়ে রীতিমতো মাথার উপর পাখাটা ঘুরছে, খাবার সুন্দর করে গুছিয়ে রাখা। আমি চেয়ারটা টেনে নিয়ে খেতে বসলাম। আমি দেখলাম যেরকম মা গুছিয়ে রাখে পরিপাটি করে সুন্দর করে খাবার ওরকম গোছানো। আমি তখন বসে খেলাম। খাবার পর আমি টিভি দেখছিলাম, মা বাবা আসলো। মা আমাকে বলল, খুব দেরি হয়ে গেল রে, আর বলিস না, আমি না মাছের মতো, জল ছাড়া মাছের মতো ছটপট করছি। আর কেন বলতো, আমি তোকে তো খাবারটা আজকে দিয়ে যেতে ভুলে গেছি, এত তোর বাবা ব্যস্ত করলো চলো চলো করে, ভেবেছিলাম 4টের মধ্যে ঢুকে যাব। তোর গাড়ি তো ফ্ল্যাটের নিচে, গাড়িটা যখন এসে থামে 4:30, আমি জানি 4টের আগেই হয়তো কাজ হয়ে যাবে, 4টের আগেই হয়তো কাজ হয়ে যাবে, 4টের মতো তো চলে আসবো, দেরি হয়ে গেল, চল চল খাবি চল। আমি মাকে বললাম, মা আমি তো খাবার খেয়ে নিয়েছি। মা বললো, খাবার খেয়ে নিয়েছিস? একা বেড়ে খেলি নিজে হাতে? আমি বললাম, না, ডাইনিংয়ে তো খাবার দেওয়া ছিল। মা তখন বললো, ও আচ্ছা, তাহলে তো ঠাকুমা দিয়েছে। আমি তো মায়ের দিকে হা করে তাকিয়ে রয়েছি, কারণ আমি ঠাকুমাকে প্রথম ওই সময় আমি অনুভব করতাম, বর্ষা বলে আমি তখন দেখিনি। আর ঠাকুমা যে খাবার দিয়ে গেছে সেইটা শুনে আমি অবাক হলাম, কিন্তু ভয় পাইনি, কারণ ঠাকুমা আমাদের পরিবারের একজন, জীবিত অবস্থায় যেরকম ছিলেন মৃত অবস্থাও সেরকম, হয়তো ওনার উপস্থিতি সশরীরে দেখতে পাই না, এটাই যা, উনি ছায়ামূর্তি হিসাবেই ঘরে থাকেন। বর্ষা আরও অনেক ঘটনাই বলে, বর্ষা বলে। তারপরও আমি আমার ঠাকুমাকেও নিজে দেখেছি। সেটা হচ্ছে একদিনকে আমাকে মা সন্ধ্যাবেলায় ফ্ল্যাটের নিচে মা বললো, যা দোকান থেকে ডিম নিয়ে আয়। মা আমাকে ডিম আনতে পাঠায়, ডিম টোস্ট করবে ইভিনিংয়ে। ডিম নিয়ে এসছি। মা ওর মধ্যে কি করেছে, ঠাকুর ঘরে গিয়ে বসে রয়েছে। এদিকে আমি বেল বাজাচ্ছি দুবার, মা আর আসে না। তো বিরক্ত হচ্ছি, হাতে ডিম নিয়ে দাঁড়িয়ে রয়েছি। এদিকে পড়তে বসবো, এক্সাম ছিল পরের দিন, ম্যাথস। কি করব, হট করে দেখলাম ডোরটা খুলে দিল। আমি সাথে সাথে যখন ডোরটা খুলে দেয়, আমি ভিতর দিকে, তো আমি গেটটাকে যখন খুলি তখন দেখলাম পুরো পুরো আমার মায়ের মতনই একজন মহিলা। সে আমার ঘরের পাশে যে মা বাবার ঘরটা রয়েছে, ডাইনিং মানে মা বাবার যে বেডরুমের ওখানটা গেল, ঢুকলো না, কিন্তু ওখানটাকে না মিলিয়ে গেল। আমি দেখলাম, আমি দেখে না ছুটে গেলাম, মা মা করে। দেখলাম মা ঠাকুর ঘরে বসে পুজো দিচ্ছে। আমি মাকে বললাম, ও মা 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 আমাকে বললো, দাঁড়া পুজোটা দিয়ে বেরোই। মা তো বুঝতেই পেরেছে। মা এসে বললে, কি ঠাকুমা গেট খুলে দিয়েছে না? আরে আর বলিস না, গেট খুলে রাখা তো এখন যা চারপাশে হচ্ছে এটা তো ঠিক না, গেটটা আমি বন্ধ করেই বসেছিলাম। কি হয়েছে বল? আমি বললাম, মা জানো কি হয়েছে, আমাকে না কি গেট খুলে দিল, আর পুরো আমি পেছন দিকটা দেখেছি মা, পুরো তোমার মতো। মা বলছে, হ্যাঁ তোর ঠাকুমার মতনই আমি। সবাই আমাকে বলতো যে পুরো মা আর মেয়ে, কেন ঠাকুমার যেরকম হাইট ছিল, বডির গঠন ছিল, আমার মায়েরও পুরো ওরকম। পেছন দিক দিয়ে দেখলে বলবে আমার মা ঠাকুমাকে চেনার উপায় নেই। দাদাভাই বলেন, আমি সেই একদিনই কিন্তু কিচেনে আমার মানে যিনি বর্ষার ঠাকুমা ওনাকে দেখি, তারপর থেকে কিন্তু আমি কোনো দিন দেখিনি। কিন্তু না আমি বুঝতে পারি, ওদের বাড়ি গেলে এত ভয় লাগে, এমন একটা শ্বশুর বাড়ি হয়েছে। এখন ভাবি যে বর্ষাকে বিয়েটা কেন করলাম, কারণ এমন একটা শ্বশুর বাড়ি হয়েছে যেখানে অশরীরই ঘুরে বেড়ায়, মানে আমার বউর ঠাকুমার আত্মা
আত্মা, কিন্তু ওরা মেনে নিয়েছে, বলে কি আছে, জীবিত অবস্থায় আমার ঠাকুমা থাকতো, উনি মারা গেছেন, তাতে কি হয়েছে, মারা গেছেন, উনি তো আছেন, উনি তো কোনো খারাপ কিছু করছে না। আমি শুধু একটাই কথা ওদেরকে বলি যে তোমার ঠাকুমার মুক্তি দাও, আত্মাটার মুক্তি দাও, ওনার তো বড় জন্ম জীবন বলে কিছু আছে, মুক্তি দাও। কিন্তু ঠাকুমা মানে ওরা তো ঠাকুমাকে খুব ভালোবাসে। বর্ষার বাবা বলে না, আমার মা থাকবে, কারণ অনেক কিছু করেছে ওরা, বুদ্ধ গয়ায় গেছে, পিণ্ডদান করেছে, তারপরে মানে বাড়িতে নানা রকম যে প্রক্রিয়াগুলো হয়, শ্রাদ্ধ শান্তি নাম কীর্তন সব কিছু করেছে, কিন্তু ঠাকুমার আত্মা ওই বাড়িতেই রয়েছে, ঠাকুমার আত্মা চায় না। দর্শক বন্ধুরা, ঘটনাটা কেমন, আমি দাদাভাইকে একটাই কথা বলেছিলাম, দাদাভাই এত মানুষ ঘটনা পাঠায়, আপনার ঘটনাটা সত্যি এক্সক্লুসিভ একটা ঘটনা, ভাবা যায় বলো তো? দাদাভাই বলেন আপনি বিশ্বাস করবেন না সোনা দিদি ভাই, আমি শ্বশুর বাড়িতে গেলে যদি যেখানে সোফায় বসে আছি বা বেডরুমেও যদি থাকি, মানে আমাকে বাচ্চাদের মতো সবার পেছনে পেছনে ঘুরতে হয়। ভাবি যদি পাছে ঠাকুমা এসে সামনে দাঁড়িয়ে বলে কি না জামাই কেমন আছো, আমি তো অজ্ঞান হয়ে যাবো, ওখানে চিৎপাত। মানে দাদাভাই বলে আমি ভয় পাই না, কিন্তু কীরকম একটা অবিশ্বাস্য লাগে না? সব জীবিত মানুষ, ওর মধ্যে একজন আছে যিনি অশরীরী, সে ঠিক আছে, ঠাকুমা আমাদের গুরুজন, হয়তো কোনো ক্ষতি করবেন না, কিন্তু একটা কীরকম লাগে, ভয় ভয়। এখন যদিও অনেকটা বছর হয়ে গেছে, তবুও একটা আতঙ্ক মনে থাকে শ্বশুর বাড়িতে গেলে। যাই হোক, এখন আমাদের দাদাভাই লাস্ট এটাই জানিয়েছেন যে ওই বাড়িটা বিক্রি করার কথা হচ্ছে, পার্টিও দেখা চলছে, তবে বিক্রি হওয়ার পর ওই ঠাকুমার সাথে আসবে কি ঠাকুমা সাথে আসবে না, এইটাই হচ্ছে এখন ব্যাপার। যদি সাথে আসে তাহলে ঠাকুমাকে নিয়েই কি এরমভাবে চলতে হবে। তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, ঘটনাটা আমার কিন্তু মা কালী বলছি দারুণ লেগেছে, তোমাদের কেমন লেগেছে বলো। ভয়ও আছে ঘটনাটার মধ্যে, না অবাক, একটা অবাক করা ঘটনা। যাই হোক, অবশ্যই কমেন্টে জানিও ঘটনাটা কেমন লেগেছে আমাদের দাদা। আর সত্যি কথা বলতে আমি না এক্সপেক্ট করি আমার চ্যানেলে এরকমই ঘটনা, সত্য ঘটনা আসবে, আর আমি মনে করি তোমরা তার উত্তরটা দেবে। সত্য ঘটনা আমার মনে হয় এইরকমই হয়, কারণ মানুষের জীবনে নানা রকম, মানুষের নানা রকম ঘটনা, নানা রকম কাহিনী, নানা রকম প্রত্যেক দিনের এক একটা করে নতুন নতুন সিচুয়েশন ফেস করতে হয়, এইটাই হচ্ছে মানুষের লাইফ। আমরা যদি দাদাভাই, আমাদের অনুপম দাদাভাই না বলতেন, আমরা এইসব জানতামই না কোনো দিন যে আদৌ এরকম হয়। আমি এরকম আরও 2-3টে ঘটনা পেয়েছিলাম বাংলাদেশের, যে তাদের পূর্বপুরুষরাও নাকি বাড়িতে আছে, এখনও পর্যন্ত তাদের পূর্বপুরুষরা বাড়িতে রয়েছে, তাদের নিয়েই তারা কিন্তু বসবাস করছে, বলে কোনো আমাদের ক্ষতি করে না, তারা শুধু তাদের দেখতে পারে, ভিটেতে রয়েছে। তো চলো, তোমাদের যদি এরকম কিছু জানা থাকে ঘটনা অবশ্যই শেয়ার করবে। আর 25 তারিখে ফোনটা আমি পেয়ে যাব, কালকে আমি তোমাদের দাদাভাইকে দিয়ে আবার খবর নিতে পাঠিয়েছিলাম। চলো প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের তাড়াতাড়ি নাম ঘোষণা করে নিই। প্রথম নাম হচ্ছে স্বপ্না বাজাল দিদিভাই, দীপা নৌবান ভাই, সুজাতা দাস, কিষাণু মান্না, রত্না সরকার, বাপলি মল্লিক, সুবাতা বিশ্বাস, আব্দুল হক ভাই, সোনাম জানা, সুস্মিতা বার্মা, বর্ষা, পিয়ালি ভারদ্বাজ, পিন্টু ঘোষ দাদাভাই, রূপা দে, রীনা সিনহা, দেবাশিস ভট্টাচার্য, প্রদীপ দাস, মন্টু দাদাভাই, সুপর্ণা। মন্টু দাদাভাই কিন্তু অনেকবার লাভ 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 হার্ট উনি দিয়েছেন, আর টপ কমেন্টটা খুব তাড়াতাড়ি আসবে, তোমরা বেশি বেশি করে কমেন্ট করতে থাকো। আর টপ কমেন্ট যারা যারা হবে তাদের নাম কিন্তু আমি প্রথম একদম ঘটনার শুরুতে বলবো, তারপর যেরকম সবার নাম প্রত্যেক দিনের মতো বলি সেটাও আমি বলবো, ঘটনার মধ্যে থাকতে হবে। স্বপ্না হালদার, শিল্পী, সঙ্গীতা, সুভাস্তিক ব্যানার্জি, জল্পনা মজুমদার, মঞ্জুষা নন্দী, পূজা যাদব, প্যান্থার গেমিং, ওয়াইটি, সেমিতা মণ্ডল, সোনালি পাল, মিতালি ভট্টাচার্য,
অর্পণ পাহাড়ি অফিসিয়াল, ঝুমা রয়, সোমা দেবনাথ, বনানী কর্মকার দিদিভাই, দিদিভাই পুলক চক্রবর্তী ভাই, ভাই বলেছে ফোনটা কেন আনছো না দিদিভাই? অনেক কথা আছে, আমি জানি তোমাদের অনেক কথা আছে, অনেক কথা শেয়ার করার আছে। আমি আসলে ফোনটা নিয়ে আসবো, তোমাদের দেখাবো। আমার নিজেরই ভালো লাগছে না জানো, ওইটা আমার প্রথম ফোন, যেটা দিয়ে আমি নিজে প্রথম ব্লগিং শুরু করেছিলাম, সেটা বাইরে পড়ে আছে। ভালো লাগে বলো তো? বর্ষা সরকার, সায়নী চক্রবর্তী, সন্তুর দুনিয়া, শুভদীপ কর। আচ্ছা, শুভদীপের নাম হচ্ছে মনে হাজবেন্ডের আইডি, ওর অ্যাকচুয়ালি ওর নাম হচ্ছে লাভ লাভ, অনেক লাভ দিয়েছে, অসংখ্য ভালোবাসা তোমাকেও। ওর নাম হচ্ছে মামুনি কর। আচ্ছা, চন্দনা গোপে দিদিভাই অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সৌরিক সোম, তুমি আমাকে বলেছো রিসর্টের নামটা কি? আমি তো ইনস্টার ওখানে আইডি দিয়ে রেখেছি, লিঙ্কে গিয়ে একটুখানি কমেন্ট করো, ডিএম করো, আমি ওখানে জানাবো। এখানে আমি কিন্তু বলবো না, ঠিক আছে? আমি তোমাদের বলে দিয়েছি, এটা বারণ আছে। সুমন বলেছো ইনস্টাগ্রামের লিঙ্কটা একটু দাও, একটুখানি তোমরা দেখো, লিঙ্ক কিন্তু পিন করা আছে, ঠিক আছে? লিঙ্কে গিয়ে ক্লিক করো, ওখানে 3টে লিঙ্ক দেওয়া রয়েছে। একটা হচ্ছে আমাদের ভূত সত্যি চ্যানেলের, একটা আছে সোনা কথার, আর একটা আছে আমাদের ইনস্টাগ্রামের, ঠিক আছে? একটু দেখে নাও। তো চলো আমরা এবার যাব। সুদীপ্তা ব্যানার্জি, লাভ লাভ লাভ, অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে আসবো, যেতে যেতে বলবো আবারও দেখা হবে আমাদের আসছে সোমবার। আর আমাদের সোমবার, মঙ্গলবার, বুধবার সোনা কথা চ্যানেলে কিন্তু ঘটনা আসছে নিয়মিত, তোমরা থেকো। আর ভূত সত্যির ঘটনাগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। আর ওখানে কিন্তু প্রিন্সই তোমাদের ঘটনা শোনাবে। আর প্রিন্স ভালো আছে, তোমরা অনেকেই কমেন্ট করেছো আমার বেঙ্গলি ব্লগার শোনায়। প্রিন্স কেমন আছে? প্রিন্স খুব ভালো আছে, ও এখন সুস্থ আছে। তোমরা অনেকেই বলেছিল ওকে দেখে মনে হচ্ছে না যে ও সুস্থ আছে, মনে হচ্ছে ওর শরীর খারাপ। হ্যাঁ, চাপা একটা ওর ঠান্ডা লাগার ভাবটা ছিল, একটু কাশিও হচ্ছিল, জ্বর জ্বর হালকা রাতে আসছিল, এখন বেটার আছে। তোমাদের ভালোবাসা থাকলে আমরা খারাপ থাকতে পারি বলো তো? চলো আজকের মতো আসি, আবার একটা সপ্তাহ অপেক্ষা করতে হবে না, রাতে আবার চলে আসবো তো বেঙ্গলি ব্লগার শোনাতে, সাথে থেকো কিন্তু। চলো টাটা।